অনুসন্ধান পদ্ধতি। 1 নাম্বার যে আমরা সোর্স বা উৎস ব্যবহার করে কিভাবে আমরা ইতিহাসকে অনুসন্ধান করতে পারি। এরপরে ইতিহাসের উৎস, যেটা ইতিহাসের প্রাণ বলা যায়, সেই উৎসের শ্রেণী বিভাগ নিয়ে আমরা একটু কথা বলবো। এরপর ইতিহাসের গবেষণার পর্যায় আছে, এরপরে আছে ইতিহাস গবেষণার পদ্ধতি, গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য এবং ইতিহাস লিখন পদ্ধতি। কিভাবে একটি ইতিহাস কার্যকর ইতিহাসে রূপ লাভ করতে পারে এবং আমরা কিভাবে লিখলে সেটি সবার নিকট গ্রহণযোগ্যতা পায়, সেই বিষয়গুলোই আমাদের কিন্তু আজকে আলোচনার মূল বিষয়। তো আমরা এখন তার শুরুতে এক একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে বিস্তৃতভাবে আমরা আলোচনায় যাব। তাহলে প্রথমে আমরা আসি যে তথ্যের ভিত্তিতে ইতিহাস অনুসন্ধান করার যে পদ্ধতি, এই পদ্ধতি বলতে আমরা আসলে কি বুঝি। তোমরা জানো যে তথ্য ছাড়া ঐতিহাসিকের পক্ষে সঠিক ইতিহাস আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয় এবং ইতিহাস বিদগণ যারা আছেন তারা তথ্য সূত্রের আলোকেই কিন্তু অতীত মানুষের জীবনধারা সম্পর্কিত বস্তুনিষ্ঠ বিবরণ আমাদের সামনে উপস্থাপন করে এবং সেটাই তখন ইতিহাস নামে পরিচিতি লাভ করে। তার মানে কি, তথ্যটা এখানে কিন্তু মুখ্য, আমাদের গৌণ বিষয়টা কিন্তু বর্ণনা। তথ্য সূত্রের আলোকে কিন্তু ঐতিহাসিকগণ তাদের সকল কিছুই বস্তুনিষ্ঠ আলোচনায় নিয়ে আসে এবং প্রসঙ্গত উল্লেখ করা যেতেই পারে যে গ্রিকদের হাতে ইতিহাস চর্চার যে বিশেষ পদ্ধতির সূচনা হয় তা বহুলাংশে আরবদের দ্বারা পরিপূর্ণতা লাভ করেছিল এবং এই যে একটি সূচনা আর একটা জায়গায় পরিপূর্ণতা এবং এখন আমাদের বর্তমান যুগে ইতিহাসের একটি বিকাশের পর্যায়ে চলছে। তো এই যে বিষয়গুলো, এগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু সেই গ্রিসের যে মানুষগুলি, সেই মানুষগুলোকে আমরা স্মরণ করি। বিশেষ করে ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি সূচনা করেছিলেন, আরবদের দ্বারা এটা পূর্ণতা পেয়েছিল আর বর্তমান ঐতিহাসিকদের দ্বারা এগুলো বিকাশ ঘটছে। সুতরাং এই উদ্ভব বিকাশের পিছনে অবশ্যই ঐতিহাসিক যে তথ্যের প্রয়োজনীয়তা সেটাকে আমাদের উপলব্ধিতে আনতে হবে, কারণ তথ্য ব্যতীত কখনোই কোনো ইতিহাসের উদ্ভব বিকাশ বা সম্প্রসারণ সম্ভব নয়। তো আমরা তথ্যের ভিত্তিতে ইতিহাস অনুসন্ধান যে পদ্ধতি, সেখানে যে আমরা দেখতে পাই যে ইতিহাসের যেটা জন্মভূমি বলা হয় গ্রিসে, সেই ইতিহাস রচনাকে প্রভাবিত করার লক্ষ্যে যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল, তার ফলে গ্রিকগণ তাদের গর্বিত অতীত সম্পর্কে জানতে আরো বিশেষভাবে আগ্রহী উঠেছিল। তাহলে কেন যে ইতিহাসের যেটা জন্মভূমি বলা হয় গ্রিস, কারণ তোমরা জানো যে ইতিহাসের জনক হেরোডোটাসের জন্মই হয়েছিল গ্রিসে এবং সেখানে তিনি জীবন অতিবাহিত করেছিলেন এবং সেখান থেকে তিনি তার ইতিহাস লিপিবদ্ধ করা শুরু করেন এবং ইতিহাস রচনাকে প্রভাবিত করার মধ্য দিয়েই কিন্তু গ্রিসে একটি জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল এবং গ্রিকগণ তাদের গর্বিত যে অতীত, সেই অতীতটাকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে এবং সকল জাতি, সকল সারা দেশে সার্বজনীনভাবে সেটিকে আরো লিখে রাখার জন্য কিন্তু তারা ইতিহাস চর্চায় মনোনিবেশ করেছিলেন এবং ইতিহাস সম্পর্কে জানতে আরো আগ্রহী হয়ে উঠেছিলেন। যার ফলে আমরা গ্রিসেরই পরপর যে দুইজন ব্যক্তিত্ব, একজন হলেন হেরোডোটাস, এরপরে যিনি আছেন তিনি হলেন থুসিডাইডিস, তারা দুইজনই কিন্তু একের অন্যের ইতিহাসের পরিপূরক এবং একজন ইতিহাসের সূচনা করেছিলেন এবং অপরজন বৈজ্ঞানিক ইতিহাসের ভিত্তিকে দাঁড় করিয়েছিলেন। তাহলে ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন কিন্তু গ্রিসের এই সমস্ত প্রতিভাবান ব্যক্তিগুলো। কেন? যে তারা মনে করেছিলেন যে আমাদের যে জাতীয়তাবাদী চেতনা উন্মেষ বিকাশ এবং ঘটছে, এগুলোকে আমাদের সারা বিশ্বের মানুষের নিকট তুলে ধরা দরকার, যাতে তারাও অনুপ্রাণিত হয় এবং তারাও তাদের দেশের নিজ দেশের জাতীয়তাবাদী আন্দোলনের উদ্ভব বিকাশ সম্পর্কে সচেতনতা লাভ করে। তাদের এই আগ্রহই গ্রিসের ধীরে ধীরে পদ্ধতিগত ইতিহাসের সূত্রপাত ঘটিয়েছিল, যা ইতিহাসকে যুক্তি নির্ভর, বাস্তব জ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চার মর্যাদায় উপনীত করেছিল। তাদের দ্বারা, গ্রিসের এই সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিদের দ্বারাই। আর এ ধরনের ইতিহাস রচনার উপাদানকে বলা হয় উৎস তথ্য বা তথ্যসূত্র। তাহলে আমরা কি বুঝলাম যে ইতিহাসকে আমরা যখনই আলোচনা করি না কেন, যেভাবেই আলোচনা করি না কেন, তাকে যুক্তি নির্ভর, বাস্তব জ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক ইতিহাসের মর্যাদায় আনতে গেলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই তথ্য বা সূত্র বা একটি লিখিত উৎসের বা অলিখিত উৎস যাই বলি না কেন, সেই উৎসকে অনুসরণ করে আমাদেরকে ইতিহাস আলোচনা করতে হবে এবং যৌক্তিক বা যুক্তি নির্ভর আলোচনায় আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং লিখন পঠনের ক্ষেত্রে সেটিকে অব্যাহত রাখতে হবে। তাহলেই ইতিহাস হবে গ্রহণযোগ্য এবং এই ইতিহাসকে গ্রহণযোগ্যতার পর্যায়ে আনার জন্য যা আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে সেটি হলো আমাদের ইতিহাসের উৎস। তাহলে শিক্ষার্থীবৃন্দরা ইতিহাসের উৎস সম্পর্কে ধারণা লাভ করলে যে উৎসটা আসলে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিহাসের জন্য। উৎস নির্ভরই আমাদের নির্ভরতাই কিন্তু ইতিহাসকে সার্বজনীন করে। এরপরে আমরা যাব যে ইতিহাসের উৎসের
প্রকারভেদ। আমরা তো এতক্ষণ উৎস নিয়ে কথা বললাম, তো উৎসকে আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে বিচার বিশ্লেষণ করতে পারি এবং কিভাবে এটাকে বিভক্ত করতে পারি সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। তোমাদের কাছে মনে হবে যে আসলে উৎসর বিচার বিশ্লেষণ বা বিবরণ কেমন। তো আমরা যে উৎস যেখান থেকেই সংগ্রহ করি না কেন, যেভাবেই সংগ্রহ করি না কেন, ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎস বা উপাদান। সেই লক্ষ্যে আমরা সামগ্রিক যে ইতিহাসের উৎস বা উপাদান আছে সেগুলিকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এই বিভক্তিটা কত ভাগে? দুই ভাগে। একটা হলো লিখিত উৎস আর একটি হলো অলিখিত উৎস। তাহলে আমরা এখন আলোচনায় যাব যে তোমাদের নিশ্চয়ই আগ্রহ জাগছে যে লিখিত উৎস কি এবং অলিখিত উৎস কি। তো আমরা এখন একটু দেখে নেই যে লিখিত উৎসের পর্যায়ে কোন উৎসগুলি পড়ে এবং অলিখিত উৎসের পর্যায়ে কোন উৎসগুলি আসে। তো আমরা এখন একটু দেখি যে লিখিত এবং অলিখিত উৎস কোনগুলো। তোমরা জানো যে জীবাশ্ম বা প্রাগৈতিহাসিক কালে মানুষের ইতিহাস লেখার যে গুরুত্বপূর্ণ উৎস সেটাই কিন্তু জীবাশ্ম। তারপরে হাড়গোড়, কারণ সেই যুগের লিখিত উৎস খুবই কম পাওয়া যায় এবং আমরা উৎসই কম পাই। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে কিন্তু উৎসের খুবই ঘাটতি রয়েছে। এই জন্যই কিন্তু প্রাগৈতিহাসিক কালের ইতিহাস অনেকটাই যুক্তি নির্ভর, বাস্তব জ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক হয়ে ওঠে না। কারণ আমাদেরকে অনেক কিছুই অনুমান নির্ভরও লিখতে হয় এবং কিছুটা উৎস পেলেও সেই উৎসটার গ্রহণযোগ্যতা নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট পরিমাণে মত পার্থক্য আছে। তারপরে আমরা সেই যুগের ইতিহাস রচনা করার জন্য যে সমস্ত বিষয়গুলির উপর নির্ভর করি সেটা অলিখিত উৎস, জীবাশ্ম। এরপরে সেই যুগের মানুষের কিছু হাড়গোড় আছে, সেগুলো দেখে কিন্তু ইতিহাস বিশ্লেষকগণ বুঝতে পারে যে এটা কোন যুগের, কখন, কোন সময়ের এবং কি এই মানুষগুলোর জীবনযাত্রার ধরন কেমন ছিল। এরপরে কিছু যন্ত্রপাতি আমরা আবিষ্কার করি সেই যুগের, মধ্যযুগের, প্রাচীন যুগের বা আধুনিক যুগের। অস্ত্র শস্ত্র আছে, আসবাবপত্র আছে, সৌধমালা আছে, মুদ্রা, শিলালিপি, বিশ্বাস বা প্রথা। হ্যাঁ, একটা সমাজে চলমান প্রথা বা বিশ্বাস যেগুলোকে আমরা টোটেম ট্যাবুর অন্তর্ভুক্ত করি সেসব বিষয়গুলো। এরপর চিত্র লিখন, মানচিত্র প্রভৃতি হচ্ছে অলিখিত উপাদান। তোমরা জানো যে একটা জীবাশ্ম বললাম, হাড়গোড়, এগুলো তো পরিচয় তোমাদের সঙ্গে আছেই। যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র, সৌধমালা, মুদ্রা। তোমরা একটুখানি শোনো যে মুদ্রা হলো আমাদের বিভিন্ন রাজদরবারে বিভিন্ন রাজার সময়ে কিন্তু মুদ্রা আবিষ্কৃত হয়েছে এবং তাদের মুদ্রা প্রবর্তিত যে সময়কাল সেগুলো কিন্তু মুদ্রায় উল্লেখিত ছিল। এবং শিলালিপি তোমরা জানো যে এগুলি এক ধরনের প্রশস্তি, মানে রাজার দরবারে যারা সভাকবি থাকতেন তারা কিন্তু রাজার গুণ কীর্তন করে রাজসভার কার্যক্রম উল্লেখ করার জন্য সংক্ষেপে সংস্কৃত ভাষায় শিলালিপি, ওই লিপি আকারে এটাকে সংস্কৃত ভাষায় তারা উৎকীর্ণ করতেন এবং তার মধ্যে এক একটা অক্ষরের মধ্য দিয়ে আমরা এক একটি জীবন্ত ইতিহাসের উৎস খুঁজে পেতাম। বিশ্বাস বা প্রথা এটা কিন্তু লিখিত না, কারণ এটা মনের ব্যাপার। আমি কি বিশ্বাস করছি এবং কোন প্রথাকে আমি মেনে চলছি এটা কিন্তু আমার বিশ্বাসের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং এটা লিখিত উৎসের পর্যায়ে পড়ে না। সুতরাং বিশ্বাস এবং প্রথাকেও আমরা অলিখিত উৎসের অন্তর্ভুক্ত করে থাকি। চিত্রলিখন এবং মানচিত্র, চিত্রলেখনটা আমাদের হাতে বিস্তৃত বর্ণনা করা দরকার। তোমরা জানো, আমি একটু আগে যেটা বললাম যে প্রাগৈতিহাসিক কালে মানুষের ইতিহাস লিখতে গেলে উৎসের খুব ঘাটতি হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা নির্ভর করি কিন্তু জীবাশ্ম, চিত্রলিখন, হাড়গোড়ের উপরে। কেননা সে যুগের মানুষের মধ্যেও কিন্তু একটা অলস সময় কাটানোর সুযোগ আসতো। যেমন বর্ষার সময়, বৃষ্টির সময় তারা গুহায় অলস সময় কাটাতো এবং তখন তারা তাদের এই গুহার যে দেয়াল ছিল সেই দেয়ালে কিন্তু বিক্ষিপ্ত ভাবে তাদের মনের যে যে সুকুমার বৃত্তি, সেই সুকুমার বৃত্তিকে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন ভাবে মনের মাধুরী মিশিয়ে তারা চিত্রলিখন কর্মে নিয়োজিত থাকতো। এবং এই লিখন, চিত্রলিখন গুলো কিন্তু পরবর্তীতে আমরা ইতিহাসের অন্যতম উৎস, বিশেষ করে প্রাগৈতিহাসিক যুগের অন্যতম উৎসের মধ্যে কিন্তু এই চিত্রলিখনটা আসে এবং আমরা এটা থেকে অনেক ইতিহাসের তথ্য খুঁজে পাই এবং ইতিহাস পুনর্গঠনে এটি অন্যতম মূল্যবান দলিল হিসেবেই বিবেচিত হয়। এরপরে আমরা যেগুলো আসবো সেটা হলো লিখিত উপাদান। যে প্রাচীন পাণ্ডুলিপি, তোমরা জানো যে অনেক অনেক ব্যক্তি তার জীবনী, আত্মচরিত এগুলো কিন্তু পাণ্ডুলিপি আকারে লিখে যান, হয়তো প্রকাশিত হয় না। এরপরে চুক্তিপত্র থাকে, এক রাজার সঙ্গে অন্য রাজার চুক্তি, এক দেশের সঙ্গে আর অন্য দেশের চুক্তি, সন্ধিপত্র, এরপর বিদেশিদের বিবরণ, ম্যাগাজিন, পত্রপত্রিকা ইত্যাদি। কারণ তোমরা জানো যে এগুলো কিন্তু লিভিং ডকুমেন্ট, হ্যাঁ, এগুলোতে কিন্তু পরিবর্তন করা যায় না। এবং এই যে সন্ধি, চুক্তি, পাণ্ডুলিপি এগুলো কিন্তু পরিবর্তনশীল নয়। যখন একজন ব্যক্তিকে নিয়ে নিজেই আত্মচরিত রচনা করেন তখন অবশ্যই তিনি তার নিজের জীবনের যে খুঁটিনাটি ঘটনাগুলো তিনি লিখে যাবেন। এবং চুক্তি সন্ধিপত্রের মধ্য দিয়ে একটি দেশের জয় পরাজয় নিহিত হয়
এবং একটি দেশে আর দেশের সঙ্গে কি সম্পর্ক বজায় রাখবে সেগুলি নির্ধারিত হয়। সুতরাং এগুলো কিন্তু মানে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। আর তোমরা জানো যে এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এদেশে কিন্তু বিদেশিরা আগমন ঘটেছে এবং বিভিন্ন যুগেই, প্রাচীন যুগে এসেছে কিছু মানুষ, মধ্যযুগে কিছু মানুষ এসেছে, আবার আধুনিক যুগেও কিন্তু বিদেশিরা আমাদের দেশ ভ্রমণ করে এবং তারা শুধু এই দেশে আসলে শুধুমাত্র দেশ ভ্রমণ করার উদ্দেশ্যে আসেন না, তারা এসে এই দেশকে দেখেন, এদেশের যে মানে বিভিন্ন ধরনের আর্থসামাজিক অবস্থা সেগুলোকে তারা তাদের লেখনীর মধ্য দিয়ে লিখে যান এবং সেগুলো আমাদের কাছে পরবর্তীতে ইতিহাসের উপাদান হিসেবে দেখা যায় এবং সেগুলি হচ্ছে বিদেশিদের বিবরণ। আর ম্যাগাজিন তোমরা জানো, পত্র পত্রিকা, ম্যাগাজিন, এগুলো কিন্তু আমাদের ডকুমেন্ট হিসেবে আজকে যে পেপারটা বের হচ্ছে এটা কিন্তু 2 মাস পরে কি এক মাস পরে কিংবা 7 দিন পরেই এই এখানকার যে কোনো ঘটনা সেটা ঐতিহাসিক ঘটনায় রূপান্তরিত হবে। সুতরাং অলিখিত উৎস এবং লিখিত উৎস কি সেগুলো সম্পর্কে আমরা কিন্তু একটু ধারণা লাভ করলাম। এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে প্রাথমিক এবং দ্বৈতয়িক উৎস। এই যে আমরা লিখিত এবং অলিখিত উৎসগুলো নিয়ে কথা বললাম, এই উৎসগুলোকে আবার বলা হয় কিছু প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স, আর কিছু বলা হয় দ্বৈতয়িক বা সেকেন্ডারি সোর্স। সেকেন্ড মানে দ্বিতীয়, সেই দ্বৈতয়িক মানে সেকেন্ডারি থেকে দ্বৈতয়িক উৎস বলা হয়। তাহলে এখন তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত যে প্রাথমিক উৎস কি আর দ্বৈতয়িক উৎস বা সেকেন্ডারি সোর্স। তাহলে প্রাইমারি সোর্স এবং সেকেন্ডারি সোর্স এইগুলো নিয়ে আমরা একটু এখন কথা বলবো। তাহলে প্রাথমিক সোর্স কোনগুলো? যে সোর্স ইতিপূর্বে ব্যবহার করা হয়নি, একেবারেই মৌলিকভাবে রয়ে গেছে এবং সেগুলিকে ব্যবহার করে নিয়ে যখন একজন ব্যক্তি ইতিহাস রচনা করেন, সেই ব্যক্তির ইতিহাস রচনা তখন সেকেন্ডারি সোর্স বা দ্বৈতয়িক সোর্সে রূপ লাভ করে। তার মানে কি, প্রাথমিক সোর্স থেকেই দ্বৈতয়িক সোর্সের জন্ম ঘটে। কিন্তু তাইলেও তারপরেও কিন্তু দুইটা সোর্স বা দুইটা উৎসরই কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয়তা আছে ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে, ইতিহাস পঠন পাঠনের ক্ষেত্রে। তাহলে প্রাথমিক সোর্স কোনগুলো? মুদ্রা, শিলালিপি, রাস্তাঘাট, সরকারি নির্দেশপত্র, শাসনতন্ত্র, দালান কোঠা, সৌধ, সন্ধি, চুক্তি, দানপত্র, দিনলিপি, রেকর্ড, ছবি, সংবাদপত্র। তোমরা দেখো যে প্রাথমিক সোর্স হিসাবে আমি যেগুলোর কথা তোমাদের কাছে বললাম এগুলো কিন্তু মুছে ফেলা যায় না, এগুলো কিন্তু তোমাদেরকে জানা উচিত, এগুলো কিন্তু পরিবর্তন করা যায় না। মুদ্রা যদি আমি পাল শাসন আমলের পাই কিংবা কিংবা যদি শশাঙ্কের কি বলে পাল শাসন আমলে কিংবা সেন শাসন আমলে কিংবা সুলতানি যুগের কিংবা মুঘল যুগের যে যুগেরই মুদ্রা আমরা পাই না কেন সেটা কিন্তু অবিকল থাকবে। কিন্তু সেই মুদ্রাকে ব্যবহার করে আমি যদি কোনো অর্থনৈতিক বর্ণনা করি তাহলে আমার বর্ণনা একরকম হবে, অপর একজন ঐতিহাসিক কিংবা গবেষক তিনি যখন বর্ণনা করবেন তার বর্ণনা কিন্তু অন্যরকম হবে। কিন্তু প্রাথমিক সোর্স হিসাবে মুদ্রার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, পরিবর্তন ঘটবে কোথায়? আমাদের বর্ণনার ক্ষেত্রে। সুতরাং প্রাথমিক সোর্সকে ব্যবহার করে আমি যখন লিখলাম তখন আমার লেখাটা সেকেন্ডারি সোর্সে রূপ লাভ করবে বা দ্বৈতয়িক সোর্স যেটাকে বলছি এই সোর্সে রূপ লাভ করবে এবং তখন কিন্তু আমার লেখা এবং আরো একজন ব্যক্তি যদি মুদ্রাকে নিয়ে আবার লেখেন তার লেখার ধরন এক হবে না। তার মানে কি, সেকেন্ডারি সোর্স পরিবর্তনশীল, প্রাথমিক সোর্স পরিবর্তনশীল নয়, মৌলিক জিনিস। তাহলে এটা অবশ্যই তোমাদেরকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে যে প্রাথমিক সোর্স এবং সেকেন্ডারি সোর্সের মধ্যে একটা ব্যাপক ব্যবধান রয়েছে। কেন ব্যবধান রয়েছে? যে প্রাথমিক সোর্সকে পরিবর্তন করা যায় না কিন্তু সেকেন্ডারি সোর্সকে পরিবর্তন করা যায়, অর্থাৎ সেকেন্ডারি সোর্সের উৎপত্তি ঘটে হলো প্রাথমিক সোর্স থেকে। তাহলে এর মধ্যে শিলালিপি, রাস্তাঘাট, সরকারি নির্দেশপত্র, শাসনতন্ত্র, দালান কোঠা, সৌধ সন্ধি, চুক্তিপত্র, দানপত্র, দিনলিপি, রেকর্ড, ছবি এবং সংবাদপত্র। এই যে ভাষা আন্দোলন বলো, মুক্তি সংগ্রাম বলো, সেই সময়ের যে সমস্ত ছবিগুলো আমরা এখন বিভিন্ন দেশি বিদেশি সাংবাদিকদের নিকট থেকে পেয়ে থাকি, সেই সমস্ত ছবিগুলো কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না, একেবারে আমরা সেভাবেই পাই। যদিও একটুখানি হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, একটু হয়তো বা স্যাঁতসেঁতে হয়ে গেছে কিংবা কোনো একটা ছিঁড়ে গেছে, কিন্তু সেটি প্রাথমিক সোর্স এবং এই সোর্স কখনোই মুছে ফেলা যায় না। আমরা সেখান থেকে নিয়ে রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন করতে পারি, কিন্তু আমরা সেটাকে পরিবর্তন করতে পারি না। সুতরাং প্রাথমিক সোর্স খুবই মূল্যবান ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। দ্বৈতয়িক সোর্স কোনগুলো? প্রাথমিক সোর্সের ভিত্তিতে তৈরি করা বিবরণ এবং প্রত্যক্ষদর্শী নহেন এমন কোন ব্যক্তির বিবরণ, কারণ নিকট থেকে শোনা কোনো ঘটনার বিবরণ। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে প্রাথমিক উৎসের ভিত্তিতে আমরা তৈরি করলাম যেটা, সেটা হলো দ্বৈতয়িক সোর্স বা সেকেন্ডারি সোর্স। কিন্তু আবার আরেকটা ব্যাপারও আসছে যে প্রত্যক্ষদর্শী নহেন এমন কোন ব্যক্তির বিবরণ। এখন একজন ব্যক্তি একটা ঘটনা শুনলেন, শুনে এসে আমাদের কাছে বললেন
এবং তার বলার মধ্যে হয়তো বা 60% সত্য আছে আর 40% মিথ্যা আছে, কিংবা তিনি যেহেতু দেখেননি, প্রত্যক্ষদর্শী নন, এই জন্য তার কাছ থেকে আমরা গ্রহণ করবো কিন্তু সম্পূর্ণটা উপস্থাপন করবো না। কারণ যেহেতু সেকেন্ডারি সোর্সের মধ্যে অবশ্যই মানে কিছুটা হলে ঘাটতি থাকে। সুতরাং সেকেন্ডারি সোর্স ব্যবহার করে যদি ইতিহাস গবেষণা করা যায় কিংবা ইতিহাস লিখন বা পঠন অব্যাহত রাখা যায়, তাহলে কিন্তু তার গ্রহণযোগ্যতা নিয়ে পরবর্তী প্রজন্মের নিকট একটি প্রশ্নের সম্মুখীন হতেই পারে। এই জন্যই আমাদের যদি কখনো আমরা ইতিহাস নিয়ে গবেষণা করতে চাই, ইতিহাসকে নিয়ে আমরা লিখতে চাই, ইতিহাসকে নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই, ইতিহাস ধর্মী কোনো ঘটনা লিপিবদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বিশেষভাবে প্রাথমিক উৎসের উপর নির্ভর করেই আমাদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে। তবে সেকেন্ডারি সোর্স একেবারে অমূলক নয়, কারণ একজন নিরপেক্ষ নীতি নৈতিকতা মানে নীতি নৈতিকতা নিয়ে চলেন এমন একজন ঐতিহাসিক কিন্তু অবশ্যই দ্বৈত সোর্স ব্যবহার করলেও খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন, কারণ তিনি বিষয়টা জানেন যে গ্রহণযোগ্যতা নিয়ে যেন পরবর্তীতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। সেই লক্ষ্যেই তিনি অবশ্যই চেষ্টা করবেন যে প্রাথমিক সোর্স ব্যবহার করবেন এবং সেকেন্ডারি সোর্স বা দ্বৈত সোর্স ব্যবহার করলেও অত্যন্ত সতর্কতার সঙ্গে, যে কোনটি প্রত্যক্ষদর্শীর বিবরণ আর কোনটি প্রত্যক্ষদর্শী বিবরণ নয়, সেই পার্থক্যটা তিনি অবশ্যই অনুধাবন করে নিয়েই তারপর তার বিবেচনায় যখন নিয়ে আসবেন, তখনই সেটা সেকেন্ডারি সোর্সও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আমি যদি সম্পূর্ণ একটা গ্রন্থ প্রাথমিক সোর্সের উপর ভিত্তি করে লিখি, তাহলে অবশ্যই তো তার গ্রহণযোগ্যতা থাকবে, এবং আমার সেই গ্রন্থটা ব্যবহার করে যদি অন্য কেউ পরবর্তীতে বই পুস্তক লেখেন কিংবা বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেন কিংবা গবেষণা করেন, তাহলে অবশ্যই আমি যদি সঠিক ইতিহাস লিপিবদ্ধ করি প্রাথমিক সোর্স থেকে, তাহলে আমার এই সোর্সটা তখন সেকেন্ডারি সোর্স হিসেবে ব্যবহৃত হলেও গ্রহণযোগ্যতার জায়গায় প্রশ্ন আসবে না। সুতরাং এই দুটি সোর্স, প্রাথমিক এবং দ্বৈত সোর্স সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই কিছুটা হলে স্পষ্ট হলো, এবং তোমরা জানলে যে আসলে প্রাথমিক সোর্সের গুরুত্ব কতটুকু এবং দ্বৈত সোর্সের গুরুত্ব কতটুকু। এরপরে আমাদের কাছে যে বিষয়টা আসবে যে ইতিহাসের এখন সামগ্রিক শ্রেণীবিন্যাস। তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কি যে ইতিহাসকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করলাম, এরপরে আমরা আবার সমস্ত সোর্স গুলোকে দুটি পর্যায়ে নিয়ে আসলাম। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম যে লিখিত এবং অলিখিত দুই ভাগে ভাগ করলাম সমগ্র ইতিহাসের সোর্সকে। এরপরে আমরা কি করলাম যে এই সোর্সের যে গ্রহণযোগ্যতা, সেখানে আমরা দেখলাম যে কিছু হচ্ছে প্রাইমারি সোর্স, কিছু আছে সেকেন্ডারি সোর্স। আমরা সেই সোর্সটাকে দুইটি পর্যায়ে বা গ্রহণযোগ্যতার দিক থেকে দুটি ভাগে ভাগ করলাম। এখন এই যে লিখিত অলিখিত, তারপর গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য, প্রাথমিক বা সেকেন্ডারি, এই সমগ্র যে সোর্স গুলো আছে, এই সকল সোর্স গুলোকে আমরা কিন্তু বা উৎসগুলোকেই আমরা মোট 5 ভাগে ভাগ করতে পারি। সকল সোর্সকে, লিখিত অলিখিতকে একসাথে করো, আবার আমরা প্রাথমিক বা সেকেন্ডারি সোর্সকে একসাথে করে ফেলো, সবগুলোকে আমরা একসঙ্গে করে নিয়ে আমরা যে সোর্স গুলো বা উৎসগুলো আছে এগুলোকে আমরা সামগ্রিকভাবে যদি শ্রেণীবিন্যাস করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে এই ভাগগুলো কি? একটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান বা উৎস, একটি হলো ধর্মশাস্ত্র, একটি হলো সাহিত্যিক উপাদান, একটি হলো বৈদেশিক বিবরণ, আর একটি হলো দলিল দস্তাবেজ। তাহলে আমাদের ইতিহাসের যদি প্রশ্ন করা হয় যে ইতিহাসের উৎসগুলোকে সামগ্রিকভাবে কয় ভাগে ভাগ করা হয়, সেখানে একরকম ধরনের উত্তর আসবে। আর যদি বলা হয় যে ইতিহাসের উৎসগুলোকে মূলত বা মৌলিকভাবে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে 2 ভাগে। একটা হলো লিখিত অলিখিত, আর সামগ্রিকভাবে যদি শ্রেণীবিন্যাস করা প্রশ্ন আসে সেটা কিন্তু 5 ভাগ হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই সতর্কতার সঙ্গে যদি কখনো প্রশ্ন আসে এরকম ধরনের, তাহলে তোমরা সতর্কতার সঙ্গে এটা উত্তর প্রদান করবে যে আমাদের ইতিহাসের সোর্স কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, লিখিত এবং অলিখিত। আর যদি বলা হয় যে ইতিহাসের সমগ্র উৎসকে সামগ্রিকভাবে কয় ভাগে শ্রেণীবিন্যাস করা হয়, তাহলে কিন্তু সেটা 5 ভাগ। ক্লিয়ার তোমাদের কাছে নিশ্চয়ই বিষয়টা? তাহলে আমরা এই 5 ভাগের যে শ্রেণীবিন্যাস, তার মধ্যে প্রথম ভাগ দেখলাম যে প্রত্নতাত্ত্বিক উপাদান বা উৎস, এরপর ধর্মশাস্ত্র, সাহিত্যিক উপাদান, বৈদেশিক বিবরণ, এবং 5 নম্বর হলো দলিল দস্তাবেজ। তাহলে আমাদের এই 5টা ভাগের মধ্যে কোনটি কোন পর্যায়ের, সেটা নিয়ে আমরা এখন একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা করে আসি। যে সামগ্রিক শ্রেণীবিন্যাসের যে 5টা ভাগ আছে, কোন ভাগে কোন কোন সোর্স পড়ে, এগুলো নিয়ে তোমরা একটুখানি খেয়াল করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আসলে আমরা যে 5 ভাগে ভাগ করলাম সমগ্র উৎসগুলোকে, সেগুলো কোনটি কোন পর্যায়ে পড়ে। প্রথমে দেখো যে প্রত্নতাত্ত্বিক উপাদান বা উৎস, এই পর্যায়ে পড়ে কোন কোন উৎস? জীবাশ্ম এই পর্যায়ে পড়বে, তারপর শিলালিপি, মুদ্রা, স্থাপত্যিক নিদর্শন এবং শিল্পকলার নিদর্শন, এগুলি হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বা উৎস। তাহলে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান বা উৎস বলতে গেলে আমরা কি বুঝবো? জীবাশ্ম,
শিলালিপি, মুদ্রা, স্থাপত্যিক নিদর্শন এবং শিল্পকলার নিদর্শন। এই বিষয়গুলি আসবে ইতিহাসের প্রত্যাত্মিক উপাদান হিসাবে। এরপরে ধর্মশাস্ত্র। তোমরা জানো যে ধর্মীয় গ্রন্থ, যে প্রাচীন কালের যে ধর্মীয় গ্রন্থগুলো ছিল, সেই গ্রন্থের মধ্যে কিন্তু শুধুমাত্র ধর্মের কথাই বলা হয়নি, বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই ইতিহাসের যে সমস্ত উপকরণ, ইতিহাসের যে সমস্ত বিষয়গুলি, সেগুলো নিয়ে বিক্ষিপ্তভাবে আলোচনায় এসেছে। সুতরাং সেই বিষয়গুলো আমাদের ইতিহাসের একটি অমূল্য দলিল হিসেবেই দেখা যায়। এই জন্যই ধর্মশাস্ত্র, যেমন বেদ, পুরাণ, ত্রিপিটক, ভগবতী, এগুলো কিন্তু আমাদের ইতিহাসের সোর্স, যেগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র কেন্দ্রিক উৎস। এরপরে আমরা দেখবো যে সাহিত্যিক উপাদান। হ্যাঁ, রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, হর্ষচরিত, রাজতরঙ্গিনী, রামচরিত, এই যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো কিন্তু আমাদের ইতিহাসের সাহিত্যিক উপাদান হিসেবে বিবেচনায় আনতে হয়। এবং এর মধ্যে আমরা তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছি কিছুদিন আগেই যে রাজতরঙ্গিনী মধ্যযুগের একজন ঐতিহাসিক ছিলেন, কলহন লিখেছিলেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিত আছে, হর্ষবর্ধন কর্তৃক লিখিত হর্ষচরিত, কৌটিল্যের অর্থশাস্ত্র আছে। এই যে বিষয়গুলো বা এই বিষয়গুলো কিন্তু ইতিহাসের খুবই মূল্যবান দলিল, এবং এগুলোকে আমরা গ্রহণযোগ্য ইতিহাসের উপকরণ হিসাবেই সবসময় দেখে থাকি বা বিবেচনায় নিয়ে আসি, এবং আমরা ইতিহাস আলোচনার ক্ষেত্রেও কিন্তু এগুলোকে ব্যবহার করি। আবার ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রেও, পঠন পাঠনের ক্ষেত্রে কিন্তু আমরা এই সোর্স গুলোকে খুবই গুরুত্বপূর্ণ সোর্স হিসেবেই বিবেচনায় নিয়ে আসি। তাহলে সাহিত্যিক উপাদানের মধ্যে কি কি তোমরা দেখলে? রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, হর্ষচরিত, রাজতরঙ্গিনী, রামচরিত সহ এরকম ধরনের যে উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থগুলো আছে, সেগুলোকে আমরা সাহিত্যিক উপাদান করে থাকি। এরপরে আছে বৈদেশিক বিবরণ। তোমাদের সঙ্গে একটু আগে আমি বললাম যে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে এদেশে বিদেশিদের আগমন ঘটেছে, এবং এই সমস্ত বিদেশিরা এদেশে এসেছেন শুধুমাত্র দেশ পরিভ্রমণ করার জন্যই নয়, এবং এদেশকে শুধুমাত্র দেখে ফিরে যাওয়ার জন্যই নয়। তারা এসেছেন এবং সেই প্রাচীন যুগ থেকে শুরু করে মধ্যযুগে তো অনেক, আধুনিক যুগে বর্তমান কালেও ভিন্ন ধাঁচে আসে। হয়তো ইতিহাসের উপকরণ আমরা তাদের কাছ থেকে সেভাবে মানে গ্রহণ করি না বা গ্রহণ করার চেষ্টা করি না, কিন্তু প্রাচীন যুগ এবং মধ্যযুগের ইতিহাস পুনর্গঠন করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ওই সমস্ত ঐতিহাসিকদের উপর নির্ভর করতে হয়। যেমন মেগাস্থিনিস একটা গ্রন্থ লিখেছিলেন, ইন্ডিকা, এবং তিনি এসেছিলেন কার সঙ্গে? সেই মহাবীর আলেকজান্ডারের সঙ্গে। আলেকজান্ডারের সময়কালে তিনি আসছেন, খ্রিস্টের জন্মেরও 385 বছর আগে। তো আমরা দেখি যে এই যে ব্যক্তিরা এসেছিলেন, তারা কিন্তু দেশ দেখে শুধু ফিরে গেলেই আমরা কিন্তু কিছু জানতে পারতাম না, তারা লিখে গেছেন এদেশ সম্পর্কে। সেই ইন্ডিকা আমাদের নিকট এখন একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। একজন চৈনিক একজন পরিবাদক আসছিলেন, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি। তিনি এই সমুদ্রের পথে যাত্রা করে চীন থেকে এদেশে আসছিলেন এবং আমাদের দেশের বর্ণনা লিখে আসছিলেন। তারপরে ভারত তত্ত্ব আছে আল-বেরুনির, কিতাব আল হিন্দ আছে, রেহেলা আছে ইবনে বতুতার লেখা। আমরা জানো যে ইবনে বতুতা এসেছিলেন এবং মধ্যযুগে তিনি অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান তার এই রেহেলায় লিখে গেছেন। তার যে গ্রন্থ, তার নাম রেহেলা। এই রেহেলাতে আমরা অনেক, বিশেষ করে অর্থনৈতিক বিবরণ কিন্তু আমরা গ্রহণ করার জন্য বা অর্থনৈতিক বিবরণ পাওয়ার জন্য এই ইবনে বতুতা সময়কালের যে গ্রন্থ, সেই গ্রন্থের উপর নির্ভর করি। শুধুমাত্র ইবনে বতুতার এই গ্রন্থই নয়, যে গ্রন্থগুলির নাম তোমাদের সামনে বললাম, যে ইন্ডিকা, পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, ভারত তত্ত্ব, কিতাব আল হিন্দ, সবগুলোই কিন্তু মূল্যবান ইতিহাসের দলিল। এবং তারা কখনোই কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে ইতিহাস রচনা করেননি। তারা আসলে পূর্বসূরি হিসাবে উত্তরসূরিদের জন্য গ্রহণযোগ্য ইতিহাস লিখে যাবেন, সেই উদ্দেশ্যে কিন্তু তারা এই তাদের লেখনীগুলোকে ধারণ করেছিলেন, এবং আমাদের এই প্রজন্মের জন্যই এগুলোকে রেখে গেছেন, যা আমাদের এখন বর্তমান সময়ে ইতিহাসকে পুনর্গঠন করার ক্ষেত্রে মূল্যবান দলিল হিসেবেই কাজ করে থাকে। এরপরে আছে কি? দলিল দস্তাবেজ, রাজকীয় এবং সরকারি দলিলপত্র। দেখো যে সরকারি যে বিভিন্ন ধরনের লেনদেন, সরকারি বিভিন্ন ধরনের দেনা পাওনা, এগুলো নিয়ে কিন্তু সরকারি দলিল দস্তাবেজ থাকে, এবং রাজকীয় নির্দেশনা থাকে অনেক সময়, বিভিন্ন ধরনের রাজ দরবারের যে সমস্ত নির্দেশনাগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের নিকট ঐতিহাসিক দলিল হিসেবেই বিবেচিত হয়। তাহলে আমরা সামগ্রিকভাবে যে ইতিহাসের 5টি ভাগ করেছিলাম, সেই 5টি ভাগের কোন ভাগে কোন ধরনের ইতিহাসের সোর্স আসে, সেগুলো নিয়ে কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হবে। এরপরে আমরা ইতিহাসের যে গবেষণার পর্যায়, সেই পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম প্রথমে যে সোর্স ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ
বিষয় এবং উপাদান, বিষয় উপাদান যাই বলি না কেন, তথ্য যাই বলি না কেন, ইতিহাস লিখতে গেলে আমাদের সোর্স লাগে। সুতরাং এই সোর্স আমি মনে করে পেয়ে গেলাম। এখন আমি এই সোর্স, সেটা প্রাথমিক সোর্স হোক বা লিখিত সোর্স হোক বা অলিখিত হোক বা সেকেন্ডারি সোর্স হোক, এখন উৎসকে আমি যেভাবেই ডাকি না কেন, যে নামেই ডাকি না কেন, আমি মনে করো যে 20টি উৎস পেলাম, 20টি উৎস পেলাম ইতিহাসের, মানে গুরুত্বপূর্ণ উৎস। তার মধ্যে লিখিত আছে, তার মধ্যে অলিখিত আছে, আবার তার মধ্যে কি আছে যে হয়তোবা বৈদেশিক বিবরণ আছে, তার মধ্যে হয়তোবা সেকেন্ডারি সোর্স আছে, তার মধ্যে হয়তোবা প্রাথমিক সোর্স আছে। সবগুলোকে আমি নিলাম, আমার সংগৃহীত সোর্সের সংখ্যা হলো 20টি। এখন এই 20টি সোর্স নিয়ে আমি গবেষণা করব। সুতরাং আমি গবেষণা কিভাবে করতে পারি এখন তোমাদেরকে আমি সেটা দেখাবো। স্ক্রিনটা তোমরা দেখতে পাবে এবং কথাও শুনতে পাবে। তাহলে ইতিহাস গবেষণার বেশ কয়েকটি পর্যায় আছে। তাহলে আমরা কি করব, যে ইতিহাস গবেষণার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়। সেই পর্যায় বা ধাপগুলো কি সেটা আমরা এখন আলোচনায় যাই। তাহলে প্রাথমিক পর্যায়, সেখানে হলো বিভিন্ন ধরনের উৎস বা উপাদান অনুসন্ধান এবং সংগ্রহ। তাহলে আমি যখনই মনে করব যে আমি ইতিহাস নিয়ে গবেষণা করব, একটি বিষয় অবশ্যই নির্ধারণ করে নেব যে আমি হয় মধ্যযুগের অর্থনীতি, না হলে মধ্যযুগের বাণিজ্য, না হলে মধ্যযুগের রাজনৈতিক অবস্থা, যে বিষয়ে আমি মানে নিয়ে গবেষণা করি না কেন, প্রথমে আমি একটি গবেষণার শিরোনাম নির্ধারণ করে রাখবো। এরপরে আমি কি করব, সেই গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট যে সোর্স বা উপাদান, সেগুলোকে কি করবো, আমি অনুসন্ধান বা সার্চ করব, অনুসন্ধান করব এবং সংগ্রহ করব। শুধু অনুসন্ধান করলে হবে না, সেগুলো আমার সংগ্রহে রাখতে হবে। আমি অনুসন্ধান করলাম এবং সংগ্রহ করলাম আমার প্রাথমিক পর্যায়ে। তাহলে গবেষণার প্রথম যে ধাপ বা প্রাথমিক পর্যায়, সেটি হলো কি, যে তথ্য অনুসন্ধান এবং সংগ্রহ। তাহলে আমার তথ্য অনুসন্ধান এবং সংগ্রহ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় পর্যায়ে কি করব, সংগৃহীত ইতিহাসের উপাদান থেকে ঐতিহাসিক তথ্য সম্পন্ন উপাদানগুলিকে আলাদা করব। আমি যা সংগ্রহ করলাম সবই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, সবই কিন্তু আমার বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমার সংগৃহীত সোর্স থেকে বেছে বেছে আমি যে শিরোনাম নির্ধারণ করেছি কিংবা যে বিষয়টি নিয়ে আমি গবেষণা করব, আমার গবেষণার সঙ্গে কোন সোর্সটি পুরোপুরি মিলে যাচ্ছে, সেই ঐতিহাসিক সোর্স গুলোকে আমি আলাদা করে ফেলবো কোন জায়গা থেকে আমি যেগুলো সংগ্রহ করলাম। তাহলে সংগ্রহ করার পর আমি দ্বিতীয় ধাপে যে আমার সকল সোর্স নিয়ে আমি বসে গেলাম এবং আমার সোর্স গুলোর সঙ্গে আমি যে বিষয় নিয়ে গবেষণা করতে যাচ্ছি সেই বিষয়ের সঙ্গে কোনগুলির মিল রয়েছে, সরাসরি কোনগুলি রেলিভেন্ট, সেগুলোকে আমি আলাদা করে ফেলবো। তার মানে কি, আমার ইতিহাস কিন্তু যেগুলো সংগ্রহ করলাম তথ্য বা উপাদান, সবই কিন্তু আমার সোর্স হিসেবে আসবে না। আমার বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট, আমার লেখনের সঙ্গে সংশ্লিষ্ট সেই বিষয়গুলোকে আমি আলাদা করে ফেলবো। অন্যগুলি কিন্তু তখন ইতিহাসের সোর্সের বাইরে চলে যাবে কিংবা আমার যে নির্ধারিত বিষয় বা টপিকস তার বাইরে চলে যাবে। তাহলে আমি কি করলাম, সংগৃহীত বা যে তথ্যগুলি ছিল সেখান থেকে আমি আমার ইতিহাসের জন্য প্রযোজ্য বা আমার বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট রেলিভেন্ট জিনিসগুলোকে আমি আলাদা করে ফেললাম। তাহলে সেকেন্ড যে পর্যায় সেটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমি কি করলাম, আলাদা করে ফেললাম। এবার দেখি যে আমরা তৃতীয় পর্যায়ে কি করবো। তৃতীয় পর্যায়ে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্যসমূহ যৌক্তিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এইবার হলো মূল কাজ। আমাকে মনে করতে হবে যে আমি পুরো নিরপেক্ষ, আমার কোনো মত নাই, আমি কোনো মতের অনুসারী নই, আমি একেবারে নিরপেক্ষ এবং নীতি নৈতিকতা নিয়ে আমার যে সংগৃহীত তথ্যগুলো যেগুলো ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট সেগুলোকে নিয়ে আমি বসে যাব এবং এগুলোকে একেবারেই ব্যাখ্যা যৌক্তিকতার সঙ্গে বিজ্ঞানসম্মত উপায়ে এটাকে আমি এখন বিশ্লেষণ করে যাব। তাহলে অবশ্যই বিশ্লেষণ করতে গেলে দেখা যাচ্ছে যে একটা মুদ্রায় যদি আমি 1776 সাল পাই, একটা মুদ্রায় যদি আমি 1857 সাল পাই, সেই 1857 সাল এবং তার সঙ্গে সংশ্লিষ্ট মুদ্রার যে সমস্ত অঙ্কিত বিষয়গুলি সেগুলোকে বিশ্লেষণ করলে কিন্তু অনেক বড় ধরনের একটা লেখনী চলে আসবে, একটা বিষয় দাঁড়িয়ে যাবে। তার মানে কি, তথ্য বিশ্লেষণ করলে কিন্তু একটু ইলাবোরেট হবে, একটু বড় হবে এবং আমি সেটা করব। প্রাথমিকভাবে আমি ওটাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে ওটাকে একটু বড় করতে হবে, কারণ আমি ছোট জিনিসকে কিন্তু আস্তে আস্তে বড় করার চেষ্টা করব। কারণ একটি অক্ষরের মধ্যে, একটি শব্দের মধ্যে, একটি বাক্যের মধ্যে কিন্তু একটি সম্প্রদায়ের, একটি রাজার, একজন সম্রাটের কিংবা একটি সমাজের দীর্ঘদিনের ইতিহাস লুকায়িত আছে। আমরা যদি সঠিকভাবে সেটাকে অনুধাবন করি, আমরা যদি বিজ্ঞান সম্মত উপায়ে সেটাকে পর্যবেক্ষণ করি বা বিশ্লেষণ করি, তাহলে একটি সালের মধ্য দিয়ে
একটি বাক্যের মধ্য দিয়ে আমরা ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ উপাদান পেয়ে যাই এবং বিশ্লেষণ করতে পারবো, এবং সেভাবে আমরা সেটাকে বিশ্লেষণ করে ফেলবো। এরপরে আসবে আমাদের চূড়ান্ত পর্যায় বা চূড়ান্ত ধাপ। সেখানে যে কি করবো, যে আমরা যে তথ্য পেলাম, তথ্যকে আলাদা করলাম, তথ্য বিশ্লেষণ করলাম, সেই বিশ্লেষণটাকে আমি এখন মনের মাধুরী মিশিয়ে আমি সুন্দরভাবে যেটা শৈলী শালিত ভাষা, হ্যাঁ, এবং গ্রহণযোগ্য ভাষা বা গ্রহণযোগ্য ভাবে লেখা, সেভাবে আমি আমার এই বিশ্লেষণগুলোকে লিপিবদ্ধ করা শুরু করব এবং সুন্দর গ্রহণযোগ্য একটি মানে পঠন রূপে তৈরি করে নিয়ে আমি লেখা শুরু করে দেবো। তাহলে আমার 3টি পর্যায়ে পরে পরে চতুর্থ পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে এসে আমি কি করবো, আমি লিপিবদ্ধ করা শুরু করবো লেখনের মধ্য দিয়ে, এবং সেটাই হবে আমার চূড়ান্ত ইতিহাস বা চূড়ান্ত লেখন। তাহলে গবেষণার পর্যায়গুলো কিন্তু মানে অনেক সুন্দর। তোমরা নিশ্চয়ই এটা যদি ক্লাসে সরাসরি মনোনিবেশ করো, আমার বিশ্বাস যে গবেষণার পর্যায়ে কি সেটা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমি আবারও রিপিট করি যে আমি সোর্স কালেকশন করব, সেটাকে আলাদা করব, বিশ্লেষণ করব, এরপর আমি চূড়ান্তভাবে লিপিবদ্ধ করবো, এবং তখন সেটা আমার গবেষণার কর্ম হিসাবে স্বীকৃতি লাভ করবে। যদি আমি এই পর্যায়গুলোকে মেনে চলি এবং এগুলোকে যদি আমরা আমার বিষয়বস্তুতে নিয়ে আসি, তাহলে অবশ্যই ইতিহাস কিন্তু জ্বলন্ত বা সার্বজনীন বা গ্রহণযোগ্য যাই বলো না কেন, সেরকম একটি গ্রহণযোগ্য ইতিহাস হয়ে দাঁড়াবে। এবং সাধারণের নিকট লেখনের মাধ্যমে উপস্থাপন করবো আমি কি আমার এই 3টি পর্যায়ের সংগৃহীত তথ্যগুলোকে, এবং তাই তখন ইতিহাস হিসাবে স্বীকৃতি লাভ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা ইতিহাস গবেষণার পর্যায়গুলো কি, এবং তোমরা হয়তো বা ইতিপূর্বে ক্লাসে যারা এই বিষয়টির উপরে ক্লাস করেনি, তারা নিশ্চয়ই ইতিহাস গবেষণার কথা বলতেই তোমরা চমকে গিয়েছো যে ইতিহাস গবেষণা কত কঠিন বিষয়। আসলে পর্যায়কে ধরে বা নিয়মকে মেনে ইতিহাস গবেষণা করলে কিন্তু সেটা খুবই সহজ, যা তোমরা এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারলে। এরপরে আমরা যে বিষয়টা যাবো, যে ইতিহাস গবেষণার পদ্ধতির মধ্যে যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো কি কি। আমরা তো ইতিহাস গবেষণার সামগ্রিক পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, এখন এই পদ্ধতিগুলোকে আমরা আরো 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো ঐতিহাসিক গবেষণা পদ্ধতি, একটি হলো পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি, আর এরপরে আছে বিষয়বস্তু বিশ্লেষণমূলক পদ্ধতি, ঘটনা অনুধাবন পদ্ধতি এবং সামাজিক জরিপ পদ্ধতি। তাহলে আমাদের পদ্ধতি কতগুলো, আমরা সামগ্রিকভাবে তোমাদেরকে দেখালাম যে ইতিহাস গবেষণা কিভাবে করতে পারি। আর ইতিহাস গবেষণার যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো যদি আমরা আসি, তাহলে বিভিন্নভাবে আমরা ইতিহাসের মানে পদ্ধতিকে বেছে নিতে পারি। যেমন ঐতিহাসিক গবেষণা পদ্ধতি মানে কি, ঐতিহাসিকেরা যেভাবে গবেষণা করেন শুধু সেটাকে আমি অনুসরণ করব। পরীক্ষামূলক পদ্ধতি কি, যে সেটা সম্পূর্ণ সংগৃহীত উৎসগুলো একেবারে গবেষণাগারে পরীক্ষা করা হবে, এবং সেখান থেকে তথ্য নিয়ে আমি আমার ইতিহাস লিপিবদ্ধ করবো বা ইতিহাস লিখন কার্যে নিজেদেরকে মনোনিবেশ করবো। সেটা হলো পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি। এরপরে বিষয়বস্তু বিশ্লেষণমূলক, মানে শুধুমাত্র সমাজ আসবে না, রাজতন্ত্র আসবে না, শুধুমাত্র যে কোনো একটা বিষয়কে নিয়ে আমি আলোচনা করবো। সেটি হতে পারে একটি সমাজের অর্থনৈতিক বিষয়, একটি সমাজের নৃতাত্ত্বিক বিষয়, একটি সমাজের হয়তো কি বলবো সাংস্কৃতিক বিষয়, সেই বিষয়টাকে আমি নির্দিষ্ট করে নেব। আর ইতিপূর্বে তোমাদের সঙ্গে আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটা সামগ্রিক, আর এখানে বিষয়বস্তু বিশ্লেষণমূলক, মানে তার মানে কি একটি বিষয় নির্ধারণ করা থাকবে এবং শুধুমাত্র সেই বিষয় সংশ্লিষ্ট উৎসগুলোকে দিয়ে আমরা গবেষণা অব্যাহত রাখবো। ঘটনা অনুধাবনমূলক, মানে ঘটনা আমরা যে কোনো ঘটনাকে বলতে পারি, যেমন 1757 সালের পলাশীর যুদ্ধ, কিংবা 1857 সালের সিপাহী বিপ্লব, কিংবা কিংবা 1971 সালের মুক্তি সংগ্রাম, মহান মুক্তি সংগ্রাম, এগুলো কিন্তু ঘটনা অনুধাবনমূলক। তার মানে কি, তখন আমাদের শুধুমাত্র ঐতিহাসিক ঘটনাগুলোকে সামনে নিয়ে আসতে হবে এবং আমাদের সোর্স গুলো হবে সেই ঘটনা কেন্দ্রিক। এবং সামাজিক জরিপ, সমাজ বিবর্তন, সমাজের ক্রমবিকাশ, সেখানে শুধুমাত্র একটি নির্দিষ্ট সময় নিশ্চয়ই উল্লেখ থাকবে, সেটা প্রাচীনকাল হতে পারে, মধ্যযুগ হতে পারে, আধুনিক যুগ হতে পারে। সেই যে কোনো যুগের যে কোনো একটি সমাজ ব্যবস্থা, সেই সমাজের উত্থান পতন, ক্রমবিকাশ, এগুলো নিয়ে আমরা যখন গবেষণা করবো সেটা হবে সামাজিক জরিপ পদ্ধতি। তাহলে আমরা আরো একবার রিপিট করি যে আমাদের ইতিহাস গবেষণার যে সামগ্রিক পর্যায় নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করলাম, সেটাকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। একটা হলো ঐতিহাসিক গবেষণা পদ্ধতি, একটি পরীক্ষামূলক পদ্ধতি, আরেকটি বিষয়বস্তু বিশ্লেষণমূলক পদ্ধতি, আরেকটি হলো সামাজিক জরিপ পদ্ধতি। তাহলে এই সমস্ত বিষয়বস্তুকে আলাদা করে নিয়ে আমরা গবেষণা করতে গেলে এই পদ্ধতিগুলো আসবে। এরপরে গবেষণার ধরন কেমন হতে পারে গবেষণা, সেটাও কিন্তু আমাদের ইতিহাস গবেষণার
একটি অন্যতম বিষয়। আমি গবেষণা সম্পন্ন করলাম, কিন্তু সেই গবেষণাটাকে শুধুমাত্র বিশ্লেষণ করে রেখে দেব, নাকি আমি সেটাকে উদ্ঘাটন করে রেখে দেব? এটা কি মৌলিক গবেষণা হবে নাকি ফলিত গবেষণা হবে? তাইলে এই বিষয়গুলো কিন্তু ইতিহাস গবেষণার ধরনের মধ্যে আসে বা পর্যায়ের মধ্যে আসে। তো আমরা এখন দেখি একটা একটি করে যে আমাদের বর্ণনামূলক, আমি যদি ইতিহাসের কোনো সোর্স ব্যবহার করে ইতিহাস বিশ্লেষণ করলাম এবং সেটাকে শুধু বর্ণনায় রেখে দিলাম, ব্যাখ্যা করলাম না। হয়তো একটা জায়গাতে একটা টিকা আসলো, একটা জায়গাতে হয়তো একটা বিষয় আসলো যে জীবাশ্ম, সে জীবাশ্মকে আমি আর বিশ্লেষণ করলাম না, আমি শুধু লিখে গেলাম যে জীবাশ্মের মধ্য দিয়েই আমরা ইতিহাস প্রাচীন যুগের বা প্রাগৈতিহাসিক ইতিহাস রচনা করে থাকি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার বর্ণনামূলক হয়ে গেল। ব্যাখ্যামূলক গবেষণা কোনটা, যেটা আমি একটু আগে বললাম যে আমি একটি জায়গাতে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলোকে আমি টিকা টিপ্পনি বা পাদটিকা হতে পারে সেগুলোর মাধ্যমে কিন্তু আমি ব্যাখ্যা করব। যে একটি না বোঝার মতো বিষয় বা একটি নতুন শব্দ আসলে সেই শব্দটাকে আমি কিন্তু ব্যাখ্যা করব, এবং এই ব্যাখ্যা বিশ্লেষণ করাটা কিন্তু গবেষণার একটা মূল কাজ বা গবেষকেরও কাজ। এবং উদ্ঘাটনমূলক, আমি একটা সত্য ঘটনা উদ্ঘাটন করতে যে যদি ঐতিহাসিক বিষয়গুলোকে নিয়ে আসি বা ইতিহাস লিপিবদ্ধ করতে চাই, সেটা হলো উদ্ঘাটনমূলক। হয়তোবা দেখা যাচ্ছে যে আমরা একটা সম্রাটের সময়কালের হয়তোবা সময়কাল নির্ধারণের ক্ষেত্রে বিতর্ক রয়ে গেছে। অনেক ঐতিহাসিক বিভিন্ন ভাবে বিভিন্ন জন বিভিন্ন মতামত পোষণ করছেন তার রাজ দরবারে সমাসীন হওয়ার সময়কাল নিয়ে কিংবা রাজ্য অভিষেক নিয়ে। তখন সেটা কিন্তু উদ্ঘাটন পর্যায়ে আসে, মানে যেটা নিয়ে এখনো উদ্ঘাটিত হয়নি যে বিষয়টি আসলে কি, কিংবা স্বীকৃতি লাভ করেনি, বিষয়টি এখনো অমীমাংসিত ভাবে আছে। এরকম ধরনের বিষয় নিয়ে যখন আমরা ইতিহাস রচনা করি, সেটা হলো উদ্ঘাটনমূলক গবেষণা। তার মানে কি, আমি আমার গবেষণার মধ্য দিয়েই সেই রাজার বা সেই সম্রাটের সময়কাল বা তার রাজ্য অভিষেকের সময়কালটা আমি উদ্ঘাটন করবো, সেটা হলো উদ্ঘাটনমূলক গবেষণা। মৌলিক গবেষণা কোনটি? মৌলিক গবেষণা হচ্ছে যেটার উপরও ইতিপূর্বে গবেষণা করেনি, এবং বিশেষ করে যারা থিসিস করে, রিসার্চ করে বা পিএইচডি বা ডক্টরেট যাই বলো না কেন, এগুলো কিন্তু মৌলিক হওয়া লাগবে। এবং তিনি যে বিষয়টা নিয়ে গবেষণা করবেন সেই গবেষকের গবেষণার বিষয়টি কিন্তু ইতিপূর্বে কেউ করতে পারবেন না এবং করেননি, এমন বিষয় নিয়ে যে গবেষণা করা হয় সেটাকে বলা হয় মৌলিক গবেষণা। আর ফলিত গবেষণা আমাদের সেই প্রাথমিক এবং সেকেন্ডারি সোর্সের মতো অনেকটাই, এবং মৌলিক গবেষণা থেকে আমরা বের হয়ে এসে সেই মৌলিক গবেষণার বিষয়বস্তুটাকে নিয়ে এবং আরো আদার্স সোর্স গুলো ব্যবহার করে নিয়ে আমরা যে গবেষণা করি সেটার মধ্যে আসলে ফলিত গবেষণা। তাহলে আমরা ইতিহাসের গবেষণার ক্ষেত্রে কিন্তু তিনটি বিষয় জানলাম। প্রথমে সামগ্রিকভাবে গবেষণার পদ্ধতিতে আসলাম, এরপর গবেষণার পদ্ধতি ধরন আছে, কোন কোন ধরনের কোন কোন পর্যায়ে আমরা গবেষণা করব পদ্ধতি আছে, এবং এরপরে আমরা আসলাম গবেষণার ধরন, কোন ধরনের গবেষণা নিয়ে আমি আমার কর্মকাল সম্পন্ন করব, সেটি হলো গবেষণার ধরন। এরপর ইতিহাস লিখন পদ্ধতি। ইতিহাস লিখন পদ্ধতি যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে কিন্তু গবেষণা পদ্ধতি এবং লিখন পদ্ধতির মধ্যে যথেষ্ট পরিমাণে মিল রয়েছে। তোমরা জানো যে ইতিহাস লিখন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমাদের ওই গবেষণার পর্যায়গুলোকেই অতিক্রম করতে হয়, এবং এই অতিক্রম করতে হয় বলেই লিখন পদ্ধতি আর গবেষণা পদ্ধতির সাথে বেশ মিল রয়েছে। যে সমস্ত ধাপগুলো বা পর্যায়গুলো গবেষণার ক্ষেত্রে অতিক্রম করতে হয়, ঠিক একই প্রকার ধাপ, যেমন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত পর্যায়, এগুলো কিন্তু আমাদের লিখনের ক্ষেত্রেও আমাদেরকে এই পর্যায়গুলোকেই অতিক্রম করতে হয়। আর সেই কারণেই ইতিহাস লিখন পদ্ধতি এবং ইতিহাস গবেষণা পদ্ধতির ভিতরে মৌলিক পার্থক্য রয়েছে, কিন্তু সিস্টেমেটিক পার্থক্য অনেকটাই কম। এই জন্য কম যে গবেষণা লিখন অবশ্য যদি ভিন্নতর বিষয়, যেমন গবেষণা করতে গেলে আমরা বিস্তৃতভাবে ব্যাপক অর্থে এবং ব্যাপক সময় নিয়ে ব্যাপক সোর্স ব্যবহার করি, কিন্তু লিখন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমরা সোর্স ব্যবহার করি কম এবং সময়কালও ব্যবহার করি কম, এবং সোর্স গুলোকেও আমরা যেভাবে সংগ্রহ করা, যেভাবে বিশ্লেষণ করা, লিখনের ক্ষেত্রে সেই বিশ্লেষণ ধর্মী কাজ আমরা কম গুরুত্বের সাথে বা কম সময় নিয়ে করি। আর গবেষণাটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার এবং মৌলিক বিষয় নিয়ে করতে হয়। আর লিখন কিন্তু মৌলিক বিষয়ের বাইরেও হতে পারে, সেকেন্ডারি বিষয়ের উপরেও হতে পারে। সুতরাং লিখন পদ্ধতি এবং গবেষণা পদ্ধতির হয়তো ধরনটা একরকম হলেও ব্যাপকতার ক্ষেত্রে বা গভীরতার ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু আসলে এক করতে পারি না, কারণ গবেষণা আর লিখন অবশ্যই এক না। লেখা আমি যে কোনো বিষয়ের উপর 2 দিন 5 দিন কি 10 দিন হয়তো পরিশ্রম করলে আমার লেখার কাজ সম্পূর্ণ হবে, কিন্তু গবেষণার কাজটি কিন্তু কখনোই সম্পূর্ণ হবে না 2 দিনে 5 দিনে। এটা দীর্ঘ সময়ের ব্যাপার, এবং দীর্ঘ সময় ধরে এটার উপরে নিজের যে বিষয়গুলির উপরে সোর্স সংগ্রহ করে এরপরে আমাদেরকে সেই বিষয়ের উপরে গবেষণা সম্পন্ন করতে হয়, এবং দীর্ঘ সময় লাগে, এবং বিশ্লেষণ ধর্মী মনোভাব নিয়ে সেখানে আমাদেরকে অনবরত সময় ব্যবহার করতে হয় বা সময় দিতে হয়। সুতরাং
লিখন পদ্ধতিটা আমরা একটু কম কষ্টসাধ্য এবং হয়তোবা কম সময় সাপেক্ষ, আর গবেষণার যে পদ্ধতি সেটা বহু সময় সাপেক্ষের ব্যাপার এবং বহু বিষয় নিয়ে গবেষণার ব্যাপার। সুতরাং লিখন পদ্ধতি এবং গবেষণা পদ্ধতির নিয়মের দিক থেকে মিল থাকলেও পদ্ধতিগত কিছুটা ভিন্নতা রয়েছে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে আমরা দেখবো যে আসলে আলোচনার মোটামুটি একটা সারমর্ম টানা দরকার। যে আমরা আজকে প্রথমেই যে আলোচনা করলাম যে আমাদের ইতিহাসের সোর্স গুলোকে নিয়ে মানে মূলত আলোচনা এসেছিলাম, এবং আমাদের এই সোর্স কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ সতর্কতার সাথে যদি আমরা না সোর্স ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ইতিহাস বিকৃত করতে পারে এবং ইতিহাসের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সুতরাং উদ্দেশ্যকে সফল করার জন্য এবং উদ্দেশ্যকে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে অবশ্যই সোর্সের যে বিষয়গুলো সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে। সিদ্দিক কানেকশন ইয়া নাই, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমাদের খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা রাখতে হবে। কারণ সোর্স গুলোকে আমরা বিশ্লেষণ করব এবং ইতিহাসকে পুনর্গঠন করার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্ব দিয়ে আমাদের আসতে হবে, নইলে ইতিহাস কখনোই সার্বজনীন হয়ে উঠবে না। ইতিহাসের সার্বজনীনতার জন্যই অবশ্যই আমাদেরকে এই সোর্স গুলিকে ঐতিহাসিক যে পর্যায়ে, ঐতিহাসিক যে বিশ্লেষণ ধর্মী আছে, গবেষণার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে ইতিহাস আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে এবং আমরাও নিশ্চয়ই আমাদের যে লক্ষ্য নিয়ে গবেষণায় নিজেদেরকে নিবৃত্ত করি এবং সোর্স ব্যবহারের যে নিয়মাবলী যেগুলো অনুসরণ করি, তাহলে ইতিহাস আমাদের নিকট পঠন পাঠন এবং গ্রহণযোগ্যতা পাবে। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝতে যে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সোর্স। সেই সোর্স নিয়ে আমরা তখন তথ্য নিয়ে আমরা তখন কথা বললাম, যা যেগুলো ইতিহাসের প্রাণ বলা যায়। ইতিহাস কখনোই তার নিজস্ব গতিতে চলতে পারে না যদি সোর্স বা উপাদান বা উৎসের ঘাটতি থাকে। সুতরাং উৎসের প্রয়োজনীয়তা ইতিহাসে ব্যাপক। সেদিক থেকে আমরা অবশ্যই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এতক্ষণ আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। তো এই আলোচনা নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে এবং তোমরা কিছুটা হলেও ইতিহাসের যে পদ্ধতিগত যে মানে পড়ালেখা সেটার সঙ্গে তোমরা সংশ্লিষ্ট হতে পারলে এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে গবেষণার পদ্ধতি, সোর্স, এগুলোর মানে প্রয়োগের যে ধারণা, এগুলো আমি তোমাদের কাছে কিছুটা হলে স্পষ্ট করতে পারছি। তো আমরা এই অধ্যায়ের যে তোমাদের নিকট উপস্থাপন করলাম যে বিষয়টা, সেই বিষয়টার উপরে তোমরা বেশ কিছু গ্রন্থ পড়তে পারো, তাহলে এই আজকের আলোচনার সঙ্গে সেই বিষয়টা আরো সংশ্লিষ্ট হবে এবং আরো তাৎপর্যপূর্ণ হবে এবং তোমাদের পড়ালেখাটা ফলপ্রসূ হবে। সেই জন্য তোমরা বেশ কিছু বই পড়তে পারো, যেমন মোহাম্মদ মুসলিম চৌধুরীর ইতিহাস শিক্ষা প্রণালী, মমতাজুর রহমান তরফদারের ইতিহাস দর্শন, ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেনের ইতিহাস তত্ত্ব, ইয়ামিন আহমেদ এবং রাখি বর্মনের গবেষণা পদ্ধতি ও সামাজিক পরিসংখ্যান, এবং একটি ইংরেজি বই আছে লেডি পল তার লেখা প্র্যাকটিক্যাল রিসার্চ, এবং মেরি ই ম্যাকডোনাল্ডের সোশ্যাল ওয়ার্ক রিসার্চ এ পারস্পেক্টিভ। এই বইগুলো যদি তোমরা দেখো, সেটা বাংলা হোক কিংবা ইংরেজি হোক, তাহলে তোমাদের আজকের যে আমি আলোচনা করলাম এই আলোচনার সঙ্গে যদি এটাকে সংশ্লিষ্ট করো, তাহলে তোমাদের কিন্তু এই অধ্যায় সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনাটা ফলপ্রসূ হবে। আর এই অধ্যায়ে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের একটু ধারণা দেই। যে খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে, যে ইতিহাসের উৎস বা উপাদান বলতে কি বুঝো, ইতিহাস লিখন পদ্ধতি কি, ইতিহাস গবেষণা কাকে বলে, ইতিহাসের মূল উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয়। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো দেখে তোমাদের হয়তো মনের মণিকোঠায় নিশ্চয়ই আসবে যে আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বললাম তার উত্তর কিন্তু তোমাদের এই আজকের যে আলোচনা, এই আলোচনা এবং স্লাইড গুলোতে রয়ে গেছে। তোমরা একটু সতর্কতার সঙ্গে দেখলেই এই উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে। আর গ বিভাগের যেগুলো বড় প্রশ্ন আসে তার মধ্যে দুইটা প্রশ্ন আমি উল্লেখ করেছি সম্ভাব্য। ইতিহাসের উৎসের শ্রেণী বিভাগ, সামগ্রিকভাবে আলোচনা করতে হবে, আর ইতিহাস গবেষণার বিভিন্ন পর্যায়সমূহ আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই আমার আজকের লেকচারকে ফলো করো, আমি আশা করি যে তোমাদের মানে এই করোনাকালীন সময়েও তোমরা কিছুটা হলেও তোমাদের যে মানে পুঁথিগত যে পাঠ্যসূচি বা তোমাদের নির্ধারিত যে পাঠ্যসূচি আছে সেই পাঠ্যসূচির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবে এবং করোনাকালীন সময় যে তোমাদের লেখাপড়ার যে ঘাটতি, সেই ঘাটতি কিছুটা হলেও দূর হবে।
আমি আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই মহতী উদ্যোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আজকে যে আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।